হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এই চ্যাপ্টারে আমাদের আজকে ফার্স্ট লেকচার। তো ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা কয়েকটা ফরম্যাটে ভাগ করছিলাম। এর মধ্যে কিছু মিল আমাদের আছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আমরা যে 6 নাম্বার চ্যাপ্টার রিস্ক ফাইন্যান্সিং করছিলাম, অর্থাৎ বাইং অপশন ডেপ্ট অপশনের যে অঙ্কগুলি আমরা করছিলাম ওই চ্যাপ্টারের সাথে 90% অঙ্ক মিল আছে। এখন এই চ্যাপ্টারের সাথে আমাদের দুইটা ফরম্যাট হচ্ছে মিল নাই। এই দুইটা ফরম্যাটই আমরা এখানে করব। এখানে লেখা আছে যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের যে মেয়াদগুলি ব্যতিক্রম ছিল সেগুলো আমরা নিচে আলোচনা করব। তাহলে এই যে যে নাম্বার 2 নাম্বার চ্যাপ্টারটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে কত নাম্বার চ্যাপ্টারের সাথে মিল আছে বলো তো দেখি? 6 নাম্বার। 6 নাম্বার চ্যাপ্টার হুবহুব একই অঙ্ক। 6 নাম্বার চ্যাপ্টারের সাথে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের যেগুলো অমিল আছে এই অমিল হলো দুইটা ফরম্যাট। একটা ফরম্যাটের নাম হচ্ছে কস্ট রিকভারি মেথড আর একটা মেথডের নাম হচ্ছে বিলুন মেথড। এই দুইটা ফরম্যাট আমাদের ওইখান থেকে নতুন, এর জন্য আমি এই দুইটা তোমাদের নতুনভাবে করে দিব। কথা বুঝতে পারছি সবাই? না জি স্যার। এখন আসলে এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে 2017 সালে পারছি, 2018 সালে দুইটা পার্ট বিতে দিছে, 19 সালে পার্ট বিতে একটা, 20 সালে পার্ট বি পারসিতে একটা, 21 সালে পার্ট বি পারসিতে একটা, 22 সালে পারসি। তোমরা পরীক্ষা 2023-এ আশা করা যায় 2023 সালে পারসিতে একটা অঙ্ক আসবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও আসতে পারে। তো আমরা মূলত পার্ট সির অঙ্কগুলো ওই যে চ্যাপ্টার 6 এর সাথে করে ফেলাইছি। এখন আমরা করবো হচ্ছে পার্ট বি এর অঙ্ক। তো পার্ট বি এর অঙ্ক করার জন্য প্রথম ফরম্যাট হচ্ছে কস্ট রিকভারি মেথড, যেটাকে আমরা বলবো মূলধন ফেরত পদ্ধতি। এই পদ্ধতির মূল কথাটা কি লেখা আছে? যে পদ্ধতিতে ঋণ পরিশোধের সময় প্রতি কিস্তিতে কিস্তির পরিমাণ একই বা সমান থাকে তাকে বলা হয় ঋণ পরিশোধের মূলধন ফেরত পদ্ধতি। তার মানে কস্ট রিকভারি মেথডের ক্ষেত্রে প্রত্যেক বছরই ইনস্টলমেন্টের পরিমাণ কি থাকবে বলো দেখি? সমান থাকবে। তাহলে এই কস্ট রিকভারি মেথডের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনস্টলমেন্ট। এর জন্য প্রথম কথা হচ্ছে কস্ট রিকভারি মেথড দেখলেই প্রথমে ইনস্টলমেন্ট বের করতে হবে, যেটা কিনা আমরা প্রেজেন্ট ভ্যালু কিস্তির সূত্রের মাধ্যমে বের করব। আমরা প্রেজেন্ট ভ্যালু কিস্তির সূত্র কয়টা জানি বলো তো দেখি? স্যার দুইটা, বছরের শুরুতে হইলে একটা, শেষে হইলে আরেকটা। গুড। আমাদের মেন সূত্র হচ্ছে একটাই, এখান থেকে আমরা দুইটা সূত্র বানাইছি। সূত্র হচ্ছে পিভিএ সমান সমান a ইনটু 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস i পাওয়ার n ডিভাইডেড বাই i। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু কিস্তির সূত্র। এটা হলো যদি বছরের শেষে অথবা কোনো কিছু উল্লেখ না থাকে। আর যদি বছরের শুরুতে উল্লেখ থাকে তাহলে সেম সূত্র শেষে কি করব 1 প্লাস i দ্বারা কি করতে হবে বলো দেখি? গুণ করতে হবে। গুণ করতে হবে। এখন এখানে কোনটা কি? এই পিভিএ মানে প্রেজেন্ট ভ্যালু, এ শুধু এ মানে কিস্তি যে মানটা আমরা বের করব, আই মানে ইন্টারেস্ট রেট, এন মানে বছর। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। এখন এই কিস্তি নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যদি প্রশ্নে যদি সেমি অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি বা 6 মান্থলি বা টুইস ইন এ ইয়ার এগুলা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে এম এর মান হবে 2। সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর পর কিস্তি দেয়, তাহলে বছরে কয়বার কিস্তি দিবে? 2 বার। এর জন্য এম এর মান হচ্ছে 2। কোয়ার্টারলি বা 3 মান্থলি মানে 3 মাস পর পর কিস্তি দেয়, তাহলে বছরে কয়টা কিস্তি দিবে? 4টা। তাহলে এম এর মান হচ্ছে 4। বি মান্থলি মানে 2 মাস পর পর কিস্তি দিবে, তাহলে এম এর মান কত? 6। 6। মান্থলি মানে 1 মাস পর পর কিস্তি দিবে, তাহলে এম এর মান হচ্ছে 12। 12। উইকলি মানে প্রতি সপ্তাহে দিবে, তার মানে এম সমান সমান 52। 52। আর এভরিডে মানে প্রতিদিন দিবে, তার মানে এম সমান সমান কত? এম সমান সমান 365। 365। এখন ইগুলা যদি প্রশ্নে থাকে মানে এম এর মান যদি প্রশ্নে থাকে তাহলে এম এর কাজ হচ্ছে দুইটা। কয়টা কাজ বলো তো দেখি? দুইটা। এখন এম এর মান দ্বারা আই রে ভাগ করা আর এন রে গুণ করা। কি বলছি বলো তো দেখি? এম এর মান দ্বারা আই রে কি করতে হবে? আই কে ভাগ করতে হবে, এন কে এন এর সাথে গুণ করতে হবে। গুণ করতে হবে। শেষ কথা। তাহলে কস্ট রিকভারি মেথড অঙ্ক করার জন্য শুরুতেই আমরা কি বের করব? ইনস্টলমেন্টটা বের করব।
ইনস্টলমেন্ট বের করার সূত্র কয়টা বললাম? দুইটা। এরপর আমরা এই শিডিউলটা করব। শিডিউল হচ্ছে লোন অ্যামortization শিডিউল আন্ডার কস্ট রিকভারি মেথড। কস্ট রিকভারি মেথডের ক্ষেত্রে আমাদের শিডিউল করতে হবে 6টা কলামে। কি ইয়ার, বিবি মানে বিগিনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, পিবি মানে প্রিন্সিপাল পেমেন্ট, ইবি মানে এন্ডিং ব্যালেন্স। তাহলে বলো দেখি কস্ট রিকভারি মেথডের ক্ষেত্রে এই লোন অ্যামortization শিডিউলটা কয়টা কলামের মাধ্যমে করতে হবে? 6টা। কি ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, তারপর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। তাহলে এই কস্ট রিকভারি মেথড সম্পর্কে আলোচনা এটুকুই শেষ, এর বাইরে আর কোনো আলোচনা নাই। কথা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। তাহলে বলেন দেখি কস্ট রিকভারি মেথডের ক্ষেত্রে মেন উদ্দেশ্যটা কি? কিস্তির পরিমাণ কি থাকবে প্রতি বছর? একই সমান থাকবে। 2 নাম্বার ফরম্যাট হচ্ছে বিলোন মেথড। এই বিলোন মেথড পদ্ধতির ক্ষেত্রে একটা জিনিস আছে, দেখা যায় এই পদ্ধতিতে প্রতি কিস্তিতে মূল ঋণের পরিমাণ কি থাকে? সমান থাকে। অর্থাৎ আসল টাকা প্রতি বছর কি থাকবে? সমান থাকবে। আসল মানে কি? প্রিন্সিপাল পেমেন্টটা প্রতি বছর সমান থাকবে। তাহলে ক্যাপিটাল রিকভার মেথড এবং বিলোন পেমেন্ট মেথডের মধ্যে পার্থক্যটা হচ্ছে ক্যাপিটালের ক্ষেত্রে কিস্তি সমান হয়, আর বিলোনের ক্ষেত্রে কি সমান হয় বলো দেখি? প্রিন্সিপাল পেমেন্টটা সমান হয়। যেহেতু এখানে কিস্তি সমান হয় এই জন্য কিস্তি বের করছে, আর এখানে প্রিন্সিপাল পেমেন্ট সমান এই জন্য প্রিন্সিপাল পেমেন্টটা বের করতে হবে। যা প্রিন্সিপাল পেমেন্টের সূত্র হচ্ছে অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট। মনে থাকবে? অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড বাই কি? নাম্বার অফ কি? ইনস্টলমেন্ট। এক্ষেত্রে লোন অ্যামortization শিডিউল যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা 6টা কলামের মাধ্যমে করব। কলামগুলি একই কিন্তু মানগুলি ভিন্ন, মানে ঘরগুলি ভিন্ন ভিন্ন হবে। তাহলে প্রথমে দিব ইয়ার, এরপরে বিগিনিং ব্যালেন্স, আগে এখানে দিতাম ইনস্টলমেন্ট, যেহেতু ইনস্টলমেন্ট প্রতি বছর সমান হতো, বাট এখানে প্রতি বছর সমান কি বলো দেখি? প্রিন্সিপাল পেমেন্ট। এর জন্য প্রিন্সিপাল পেমেন্ট দেব। এরপরে আগেও ইন্টারেস্ট, এখনো ইন্টারেস্ট। আগে এখানে ছিল টোটাল প্রিন্সিপাল পেমেন্ট, আর এখানে হচ্ছে টোটাল পেমেন্ট, প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুইটা মিলা, আর এন্ডিং ব্যালেন্স। তাহলে বিলোন পেমেন্ট মেথডের ক্ষেত্রে আমাদের 6টা ঘর হচ্ছে ইয়ার, বিগিনিং ব্যালেন্স, প্রিন্সিপাল পেমেন্ট, ইন্টারেস্ট, টোটাল পেমেন্ট এবং কি? এন্ডিং ব্যালেন্স। এই হচ্ছে বিলোন মেথড সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই আলোচনার বাইরে আর কোনো আলোচনা নাই। তাহলে দুইটা মেথডের ক্ষেত্রে বেসিক পরিবর্তনটা কোথায় আপনারা কি তা খেয়াল করছেন? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে যদি পরীক্ষার মধ্যে কোন পদ্ধতি করতে হবে এটা যদি উল্লেখ না থাকে, আপনার কাছে যেটা ভালো লাগে, বিলোন ভালো লাগলে বিলোনই করবেন, ক্যাপিটাল রিকভার মেথড চাইলে ক্যাপিটাল রিকভার মেথডই করবেন। কথা ক্লিয়ার? জি স্যার। এখন আসি আমরা একটা অঙ্কে। আমরা প্রবলেম 1 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা করাইলে মূলত এই চ্যাপ্টারে আমাদের যে কয়টা অঙ্ক আছে সব একই অঙ্ক, আপনারা পারবেন। আমি বিলোনের জন্য একটা করাবো আর ক্যাপিটাল রিকভারের জন্য একটা করাবো। এখানে বসে লেখা আছে মিস্টার আমিন ইজ থিঙ্কিং অফ ইনস্টলিং এ মেশিন ফর দ্যাট পারপাস হি ওয়ান্ট টু টেক এ লোন ফ্রম এ কমার্শিয়াল ব্যাংক 13% ইন্টারেস্ট। সে কমার্শিয়াল ব্যাংক থেকে 13% ইন্টারেস্ট দিবে। দ্যাট মিনস এই 13% হচ্ছে আয়ের মান। দ্য কস্ট অফ মেশিন ইজ 6 লাখ টাকা। এই যে মেশিনের যে ক্রয় মূল্য 6 লাখ, এই মেশিনটা কেনার জন্য সে ঋণ গ্রহণ করবে। তাহলে ঋণকৃত টাকার পরিমাণ কত? 6 লক্ষ টাকা। তাহলে আমরা জানি ঋণকৃত অর্থের পরিমাণ সবসময় কি ভ্যালু হয়? এটা স্যার প্রেজেন্ট ভ্যালু। আমরা জানি ঋণকৃত অর্থ এবং জমাকৃত অর্থ সবসময় প্রেজেন্ট ভ্যালু। দ্য লোন ইজ পেয়েবল অ্যাট 6 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার। বলছে এই লোনটা 6টা কিস্তিতে পরিশোধ করবে, কিন্তু কিস্তি হবে প্রতি বছর কি? শুরুতে। তাহলে শুরুতে থাকলে 1 প্লাস আই কি দেই না দিই না বলো তো দেখি? দিতে হবে। এন্ড প্রশ্নে তোমাকে বলছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ লোন ইনস্টলমেন্ট। তাহলে লোনের ইনস্টলমেন্ট বের করতে বলছে। 2 নম্বর করছে শো দ্য লোন অ্যামortization শিডিউল, ঋণ পরিশোধ তালিকা করতে বলছে। হ্যাঁ, ঋণ পরিশোধ তালিকা দুইটা পদ্ধতি, ক্যাপিটাল রিকভারি মেথড আর একটা বিলোন পেমেন্ট মেথড, এখানে উল্লেখ নাই। এন্ড প্রশ্ন হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্টে কি বের করতে বলছে বলেন তো দেখি? স্যার 1 নম্বরে যেহেতু আমাদেরকে কিস্তি বের করতে বলছে, আমরা কিস্তির সাথে 1 নম্বর রিলেটেড স্যার প্রথমটা ক্যাপিটাল রিকভার, তো আমরা ক্যাপিটাল রিকভার মেথডের মধ্যে আমরা করব। কথাই বুঝি পারছি? জি স্যার।
জি স্যার। তাহলে এখন আসেন আমরা এক নাম্বারটা করব। উই নো দ্যাট PBA সমান সমান a ইনটু 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস i পাওয়ার n ইনটু 1 প্লাস i ডিভাইডেড বাই i। এই 1 প্লাস আইটা কেন দিলাম? কারণ স্যার প্রশ্নপত্রে বলছে যে বছরের শুরুতে স্যার কিস্তি পরিশোধ এই যে করা হয়। বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর শুরু থেকে শুরু হবে। পিবির মান 6 লাখ, এর মান বের করব 1 মাইনাস উপরে 1 নিচে i এর মান হচ্ছে 13%, n এর মান হচ্ছে 6, 1 প্লাস i এর মান 13, i এর মান হচ্ছে, তাহলে 6 লাখ কি এটাকে পুরোটা ক্যালকুলেশন করলে মান হবে 4.5172। এটাকে এদিক সেদিক নিয়ে ক্যালকুলেশন করলে এর সমান সমান পাবো 1,32,820 টাকা। ঠিক আছে? জি স্যার। এই ক্যালকুলেশন করতে করতে আমরা অনেক দূর আসছি। হ্যাঁ, ফাইনাল ইয়ারে চলে আসলাম। তাহলে এর মানটা কি আমরা পারবো? জি স্যার পারবো। এখন এর মান যদি আমরা পারি, এখন 2 নাম্বার করছে লোন অ্যামortization শিডিউল। লোন পরিশোধ তালিকাটা আমরা করব হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। এন্ড ক্যাপিটাল রিকভারি মেথড করার জন্য অঙ্কটা কি বছরের শুরুতে বছরের শেষে? বলো তো দেখি। শুরুতে। বছরের শুরু মানে কি? যেদিন আমি কিস্তি, যেদিন আমি ঋণ নিছি ওই দিনই একটা ইনস্টলমেন্ট দিয়ে দিছি। তাহলে যেদিন কিস্তি, যেদিন ঋণ নিছি ওই দিনই যদি ইনস্টলমেন্ট যেটা দিব, ওই ইনস্টলমেন্টের মধ্যে কোনো সুদ থাকবে? থাকবে না। থাকবে না। এর জন্য অঙ্কটা যেহেতু বছরের শুরু, অঙ্কটা কয় বছরে? 5 বছরে। শুরুর ক্ষেত্রে সামান্য একটু পরিবর্তন হচ্ছে অঙ্কটা যেহেতু শুরুতে 6 বছরের জন্য, এর জন্য শুরু করতে হবে 0 থেকে। তাহলে 0 থেকে কত পর্যন্ত বলো দেখি? 5। বলো তো 0 থেকে 5 মানে কয় বছর? 6 বছর। 6 বছর। আর এখানে 0 কেন শুরু করলাম? কারণ অঙ্কটা বছরের শুরুতে। আর যদি অঙ্কটা বছরের শেষে হয় তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমরা যেতাম। কথা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এরপরে বিবি মানে কি? বিগিনিং ব্যালেন্স। ঋণের টাকা ছিল 6 লাখ টাকা। এই ক্যাপিটাল রিকভারি মেথডের প্রতি কিস্তির পরিমাণ কি হয় বলো দেখি? সমান হয়। তাহলে এই যে 1,32,820 টাকা, প্রত্যেকটা ইনস্টলমেন্ট একবারে 0 থেকে 5 বছর প্রতি বছর সমান। বুঝা গেছে? জি স্যার। জি। আমরা জানি বছরের শুরু মানে যেদিন ঋণ নিছি ওই ঋণের সাথে যে ইনস্টলমেন্টটা দিছি 1,32,820 টাকা, এর মধ্যে কোনো সুদ আছে? নাই। নাই। এর জন্য ইনস্টলমেন্টটা কি? 0। প্রিন্সিপাল পেমেন্ট বের করতে হয় ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ। কি বলছি বলো দেখি? প্রিন্সিপাল পেমেন্ট কিভাবে বের করব? ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বিয়োগ করতে হবে। তাহলে 1,32,820 থেকে 0 যদি বাদ দেয় 1,32,820 টাকা। আর এন্ডিং ব্যালেন্সটা হচ্ছে, মনে রাখবেন সব সময় বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ। বিগিনিং থেকে কি বাদ বলো দেখি? প্রিন্সিপাল পেমেন্ট। তাহলে 6 লাখ থেকে 1,32,820 টাকা যদি বাদ দেয় তাহলে হবে 4,67,180 টাকা। ক্লিয়ার? জি স্যার। এই প্রথম বছরটা মানটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা জানি প্রথম বছরে যেটা শেষ, দ্বিতীয় বছরে সেটা আবার কি বলো দেখি? শুরু। ইনস্টলমেন্ট আগে থেকে বসেছি। আর ইন্টারেস্ট সবসময় ধরতে হবে বিগিনিং ব্যালেন্সের উপর। আমাদের সুদের হার ছিল 13%। ইন্টারেস্ট সবসময় কার উপর ধরো বলো দেখি? বিগিনিং ব্যালেন্সের উপর। তাহলে দ্বিতীয় 1 নম্বর বছরের ক্ষেত্রে বিগিনিং ব্যালেন্স ছিল 4,67,180, 13% 60,733। আর 1,32,820 থেকে 60,733 যদি বাদ দেয় থাকে 72,087। প্রিন্সিপাল পেমেন্ট ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তাহলে বলতো এন্ডিং ব্যালেন্সটা কিভাবে বের করলাম? কোথাতে কি থেকে কি বাদ দিলাম? বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট। অ্যামাউন্টটা বলো, অ্যামাউন্টটা বলো। স্যার 4,67,180 থেকে 72,087 টাকা। এই সবাই কি বুঝছি? জি স্যার। এটা আবার 2 নাম্বার বছরের ক্ষেত্রে শুরু। এর উপর আবার 13% 51,362। তাহলে এই দুইটার বিয়োগফল 81,458। তাহলে 3,95,093 থেকে 81,458 যদি বাদ দেই তাহলে এন্ডিং ব্যালেন্স। এটা আবার তারপরের বছরে কি? শুরু। ঠিক আছে? তাহলে এটার উপর আবার 13% 40,773। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে 92,740। এই বিগিনিং ব্যালেন্স এটা বাদ দেওয়া হচ্ছে এই 3 নম্বর বছরে এন্ডিং ব্যালেন্স। এটা আবার 4 নম্বর বছরে কি? ওপেনিং। বোঝা গেছে?
জি স্যার। ওকে, এটার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট বলো তো দেখি। 13%। তাহলে 28,806, 1,32,820 থেকে 28,806 যদি বাদ দিই 1,04,014, 2,21,588 থেকে 1,04,014 যদি বাদ দেই 1,17,574। বুঝতে পারছি? জি স্যার। এটা আবার তারপরের বছরে কি শুরু। এখন শেষ বছর আইসা আমাদের কাজ হচ্ছে আমরা ইন্টারেস্টটা কার উপর ধরি বলো তো দেখি। বিগিনিং ব্যালেন্সের উপরে। এন্ড শুধুমাত্র আমি যে নিয়মটা বলবো এটা শুধুমাত্র শেষ বছরের ক্ষেত্রে। এই বিগিনিং ব্যালেন্স আমরা পার্সেন্ট ধরা দরকার নেই। এই বিগিনিং ব্যালেন্স যা থাকবে এটা আমরা প্রিন্সিপাল পেমেন্টে করে হুবহুব বসাবো। কি বলছি আমি আবার বলতেছি, বিগিনিং ব্যালেন্স যা থাকবে শেষ বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল পেমেন্টে করে হুবহুব তাই বসাবো। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এবার ইনস্টলমেন্ট এবং প্রিন্সিপাল পেমেন্টের যে পার্থক্যটুকু, এই পার্থক্যটুকু হবে ইন্টারেস্ট। বুঝতে পারছেন কিনা বলেন? এই যে জি নিয়মটা স্যার, বুঝতে বললাম এটা পারছি। শুধুমাত্র শেষ বছরের ক্ষেত্রে, ঠিক আছে? তাই শেষ বছরের ক্ষেত্রে আবার বলতেছি বিগিনিং ব্যালেন্সটা প্রিন্সিপাল ঘরে বসাবো। ইনস্টলমেন্ট থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দেওয়া যা থাকবে সেটাই হচ্ছে ইন্টারেস্ট। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর এন্ডিং ব্যালেন্স বের করি কি, বিগিনিং থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ, তাহলে বিগিনিং এবং এন্ডিং যেহেতু সমান তাহলে এন্ডিং বিগিনিং এবং প্রিন্সিপাল যেহেতু সমান তাহলে এন্ডিং ব্যালেন্স কি? 0। জিরো তাহলে হবে। আমাদের সব সময় শেষ বছর ক্ষেত্রে এখানে জিরো বানাইতেই হবে। জিরো বাদে অন্য কোনো সংখ্যা যদি থাকে তাহলে তোমার অঙ্ক কয়কার কা। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন দেখেন এই পুরো ছকের মধ্যে কারো কোনো সমস্যা যদি থাকে আমার সাথে আপনারা কথা বলেন। স্যার, বিগিনিং ব্যালেন্সে যা হবে ওই মানটাই আমরা ডাইরেক্ট প্রিন্সিপাল ইয়েতে বসাবো, প্রিন্সিপাল পেমেন্টে। শেষ বছরের ক্ষেত্রে হ্যাঁ। ওকে স্যার। প্রশ্ন নাই স্যার। নাই। এখন অঙ্কটা যদি বিগিনিং না হয়ে যদি বছরের শেষে হইতো, পরিবর্তনটা কোথায় হইতো? প্রথম পরিবর্তন হচ্ছে এই যে এখানে কি 1 প্লাস আই কি হইতো না হইতো না বলো? স্যার, এটা হবে না। এটা হবে না। গুড। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে আমরা কি বছর কি 0 থেকে শুরু করতাম নাকি 1 থেকে শুরু করতাম? স্যার, 1 থেকে 6 হইতো এখানে। 1 থেকে 6 হইতো। আর এই যে 1 থেকে 1 নম্বর বছরে কিন্তু তখন ইন্টারেস্টটা হইতো। বুঝছি? জি স্যার। 1 নম্বর স্যার। বছরে তখন কি হইতো? ইন্টারেস্টটা হইতো। সবাই কি ক্লিয়ার আমার কথা? জি স্যার, ক্লিয়ার। ওকে। তাহলে এই কস্ট রিকভারি মেথডের অঙ্ক আপনাদের বাসার কাজ রইল, হ্যাঁ? আপনারা সবাই সুন্দর করে বাসা থেকে করবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমি তাহলে আপনাকে করে দিব হচ্ছে বিলুন মেথডটা। আসেন, বিলুন মেথডটা হচ্ছে প্রবলেম 2। প্রবলেম 2 বলছে যে অ্যাপেক্স ফুড লিমিটেড নিড 5 লক্ষ টাকা টু ফাইন্যান্স ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর remodeling of food processing equipment. অগ্রণী ব্যাংক agreed to provide loan at 14% ইন্টারেস্ট। তাহলে সুদের হার হচ্ছে 14%, যেটা অগ্রণী ব্যাংকের কাছ থেকে আমরা ঋণ নিব। তো ঋণের টাকা হচ্ছে কত টাকা বলো দেখি? ঋণের টাকা 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। সুদের হার কয় পার্সেন্ট? 14%। দ্য লোন হ্যাজ টু বি পেড ইন নেক্সট 5 ইয়ার। এই লোনটা পরবর্তী 5 বছর সে কি করে পেমেন্ট করবে? ইউ আর রিকোয়ার্ড টু অ্যামortization শিডিউল আন্ডার বিলুন পেমেন্ট মেথড। তাহলে বিলুন পেমেন্ট মেথডের ক্ষেত্রে আমাদের এটা শিডিউলটা করতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে বলেন তো দেখি বিলুন পেমেন্ট মেথডের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি বের করি? প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট। তার সূত্র কি? অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড নাম্বার অফ ইনস্টলমেন্ট। তাহলে অ্যামাউন্ট অফ লোন কয় টাকা? 5 লক্ষ টাকা। আর নাম্বার অফ ইনস্টলমেন্ট কয়টা কথা বলছে? 5টা। তাহলে 5 লক্ষে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 1 লক্ষ টাকা।
প্রিন্সিপাল পেমেন্টটা কি সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি এখন আমরা স্যার। শিডিউল করব। তাহলে শিডিউলটা লোন অ্যামortization শিডিউল আন্ডার বিলন পেমেন্ট মেথড। বিলন পেমেন্ট মেথডের শিডিউল হচ্ছে ইয়ার, বিগিনিং ব্যালেন্স, প্রিন্সিপাল পেমেন্ট, ইন্টারেস্ট, টোটাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। আর মনে রাখবেন বিলন পেমেন্ট মেথডের ক্ষেত্রে বছরের শুরু বা শেষের জন্য কোনো ঝামেলা নেই। কি বলছি বলো তো দেখি? বিলন পেমেন্ট মেথডের ক্ষেত্রে বছরের শুরু বা শেষের কোনো ঝামেলা কি নাই। শুরু থাকলেও যা, শেষ থাকলে কি তাই। ক্লিয়ার সবাই? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। ওকে, তাহলে এখন আসেন আমরা শুরুতেই প্রথমটা কি লেখা আছে। প্রথমে আমাদের বছরটা 5 বছর, এই জন্য একের থেকে 5 বছর দিছি। বিবি মানে বিগিনিং ব্যালেন্স 5 লাখ টাকা ছিল। আমাদের বিলন পেমেন্ট মেথডের ক্ষেত্রে কি প্রতি বছর সমান হয় বলো তো দেখি? প্রিন্সিপাল পেমেন্ট প্রতি বছর সমান হয় প্রিন্সিপাল পেমেন্ট আমরা বের করছি কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। একবার 1 নম্বর বছর থেকে 5 নম্বর বছর প্রত্যেক বছর সমান দিছি। ক্লিয়ার? জি স্যার। এবার হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা সবসময় বিগিনিং ব্যালেন্সের উপর ধরবো। কার উপর ধরবো বলো দেখি? বিগিনিং বিগিনিং ব্যালেন্স। তাহলে বিগিনিং ব্যালেন্স প্রথম বছরের জন্য 5 লাখ টাকা, সুদের হার হচ্ছে 14%। তাহলে 5 লাখ টাকার 14% হচ্ছে 70,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। স্যার। এন্ড টোটাল পেমেন্ট কি? আমি আসল টাকা দিছি 1 লাখ টাকা, এর সাথে সুদ দিছি 70,000। তাহলে মোট কত টাকা পরিশোধ করলাম? 1,70,000। এই যে টোটাল পেমেন্ট 1,70,000। আর এন্ডিং ব্যালেন্সটা আমরা সব সময় বের করব বিগিনিং ব্যালেন্স থেকে কি বাদ বলো দেখি? প্রিন্সিপাল পেমেন্ট। তাহলে বিগিনিং ব্যালেন্স 5 লাখ টাকা, প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে 1 লাখ টাকা, তাহলে এন্ডিং ব্যালেন্স হলো 4 লাখ টাকা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এটা স্যার। আবার তারপরের বছরের শুরু। এই 4 লাখের 14% 56,000। আমি আসল টাকা দিছি 1 লাখ টাকা, সুদ দিছি 56, তাহলে টোটাল কত পরিশোধ করলাম? 1,56,000। 1,56,000। বিগিনিং ব্যালেন্স হলো 4 লাখ, এন্ডিং প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে 1 লাখ, তাহলে বছর শেষে থাকলো 3 লাখ। এটা তার পরবর্তী বছর আবার শুরু 3 লাখ, 3 লাখের 14% 42। 1 লাখ প্লাস 42 সমান 1,42,000। তাহলে 3 লাখ থেকে 1 লাখ গেলে থাকে 2 লাখ। এই 2 লাখ আবার তারপরের বছরের শুরু, 2 লাখের 14% 28,000 টাকা। তাহলে 1 লাখ প্লাস 28 সমান 1,28,000। 2 লাখ থেকে 1 লাখ বাদ দিয়ে বছর শেষে থাকে 1 লাখ। এটা আবার তারপরের বছরের শুরু। এই 1 লাখের 14% কত টাকা বলো দেখি? 14,000 টাকা। 14,000। তাহলে 1 লাখের সাথে 14 যোগ করে 1,40,000, 1,14,000। এন্ড 1 লাখ থেকে এই 1 লাখ বাদ দিয়ে বছর শেষে কি ছিল? তাহলে তো বিলন পেমেন্ট মেথডটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আপনারা প্রশ্ন করেন। বুঝতে প্রশ্ন করেন, না বুঝতে প্রশ্ন করেন না। না বুঝলে বলেন। স্যার, সমস্যা নাই। পারবেন তো? জি স্যার। ইনশাআল্লাহ পারবো স্যার। তাহলে বিলন পেমেন্ট মেথড আর ক্যাপিটাল রিকভারি মেথড, এই দুইটা মেথড অঙ্ক আমি করে দিলাম। এখন এক্সারসাইজ যে কটা আছে এগুলো আপনারা বাসায় থেকে করবেন। আমি একটা একটা পরে দিতেছি। প্রথম এক্সারসাইজ আপনাদের 4th ইয়ার অঙ্ক। প্রশ্ন হচ্ছে যে নাজদিন কোম্পানি বোরোড মানে ঋণ করছে 7 লাখ টাকা 14% সুদে। বলেন তো 7 লাখ টাকা কার মান? স্যার, এটা হচ্ছে পিবি এর মান। পিবি এর মান, 14% হচ্ছে আই এর মান। কয় বছর অঙ্কটা? 6 বছর। প্রশ্ন হচ্ছে পেমেন্ট উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। বছরের শেষে। তার মানে কিস্তির ক্ষেত্রে কি 1+i দিব না দিব না? দিব না। দিব না। বলছে হাউ মাস, কত টাকা হবে শুড বি পেড ইফ দ্য পেমেন্ট আর মেড হাফ ইয়ারলি মান্থলি। তাহলে তোমাকে কত টাকা পরিশোধ করতে হবে যদি হাফ ইয়ারলি মানে 6 মাস পর পর দেয়। তাহলে এম এর মান কত? এম এর মান 2। 2। আর মান্থলি মানে এম এর মান কত? 12। 12। তাহলে আপনাকে 1 নাম্বার অঙ্কটা শুধুমাত্র কিস্তি বের করতে হবে। ওই যে ক্যাপিটাল রিকভারি মেথডে যে কিস্তি বের করছে ওই কিস্তিটা বের করব কয়বার বলো তো দেখি? 2 বার। একবার এম এর মান 2 দিয়ে, একবার এম এর মান কত দিয়ে? 12 দিয়ে। পারবেন? জি স্যার, পারবো। কোনো শিডিউল কিন্তু করতে বলে নাই, অতএব শিডিউলটা মাথার মধ্যে থেকে বাদ দিতে হবে। বুঝতে পারছি সবাই রে? জি স্যার। সবাই কি বুঝছেন? জি স্যার।
2 নম্বর অঙ্কটা আপনাদের ম্যানেজমেন্টের প্রশ্নে লেখা আছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট দ্য অ্যানুয়াল লিজ পেমেন্ট পেইড ইন অ্যাডভান্স। কথা মানে বছরের শুরু, তার মানে 1+i কি দিব না দিব না? দিব স্যার। দ্যাট এ লিজর উইল রিকোয়ার, একটা বলছে পারচেস প্রাইস 2,50,000, ইন্টারেস্ট রেট 12%, 5 ইয়ার লিজ বেসিস অ্যান্ড নো রিসিডুয়াল ভ্যালু। বলছে যে পারচেস করছে 2 লাখ টাকা, 2,50,000 টাকা পারচেস করছে, অবশ্যই ঋণ নিয়া। তো ঋণকৃত অর্থ সবসময় প্রেজেন্ট, তার মানে পিবি এর মান 2.5 লাখ টাকা, সুদের হার হচ্ছে, আয়ের মান হচ্ছে 12%, এন এর মান 5 বছর, নো রিসিডুয়াল মানে কোনো রিসিডুয়াল ভ্যালু নাই। অ্যান্ড প্রশ্নের মধ্যে যদি রিসিডুয়াল ভ্যালু থাকে তাহলে কিস্তির সূত্রের ক্ষেত্রে ওখানে ছোট্ট একটা লেজ লাগাবো। লেজটা হচ্ছে এইটা, প্লাস সেলফের ভ্যালু অথবা রিসিডুয়াল ভ্যালু যা লেখা থাকবে তাই লিখবো, ডিভাইডেড 1+i পাওয়ার n। তাহলে এই শেষের লেজটা কখন লাগাবো বলো তো দেখি? যখন প্রশ্নে রেসিডুয়াল ভ্যালু অথবা সেলফের ভ্যালু দুইটার যে কোনো একটা দিয়ে থাকবে, তখন আমরা এই লেজটুকু লাগাবো, আদারওয়াইজ লেজটুকু লাগানোর কোনো প্রয়োজন নাই। কথা কি সবাই বুঝতে কিনা আমাকে বলেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে বলেন তো এই যে রিকোয়ারমেন্ট একে আমরা শেষে এই লেজটুকু কি দিব না দিব না? স্যার রিকোয়ারমেন্ট 1 এ দিব না, 2 এ দিব। 2 এ দিব। তাহলে 2 এর জন্য পিভিএ কত? স্যার 1,50,000 টাকা। আয়ের মান? আয়ের মান হচ্ছে 0.8। 0.08। 08। আর এন এর মান? এন এর মান হচ্ছে 8। আর রেসিডুয়াল ভ্যালু 20,000। 20,000। উভয় ক্ষেত্রে এ এবং বি দুইটার ক্ষেত্রে কিন্তু 1+i দিতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে 2 নম্বরটা কি পারবেন? জি স্যার পারবো। ওকে, এবার আসেন 3 নম্বর অঙ্কটা দেখাই। 3 নম্বর অঙ্ক, এটা আপনাকে 4th ইয়ার ম্যানেজমেন্টের প্রশ্ন লেখা আছে রিমা লিমিটেড বোরোড 4 লক্ষ টাকা। তাহলে ঋণ কিন্তু সবসময় কি বলা হয় বলেন? স্যার এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু, সবসময় প্রেজেন্ট ভ্যালু। 10% ইন্টারেস্ট রিপেইড ওভার নেক্সট 4 ইয়ার, 10% সুদে কয় বছরের জন্য? 10 বছর। 10 বছর। বলছে হাউ মাচ শুড বি পেইড 4 বছর স্যার। কত? 4 বছর। 4 হাউ বছর। মাচ শুড বি পেইড ইফ পেমেন্ট আর মেড। বলছে কত টাকা করে পেমেন্ট করতে হবে? 1 নম্বর বলছে ইয়ারলি, 2 নম্বর কি বি মান্থলি। এখন এই 3 নম্বর প্রশ্নে কিন্তু কোনো ইনস্টলমেন্টের কোনো কথা বলা নাই। ইনস্টলমেন্ট নিয়ে কোনো কথা বলা আছে? নাই স্যার। নাই। আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সূত্র বা ফিউচার ভ্যালু সূত্র হচ্ছে দুই রকম, একটা এককালীন আর একটা কি কিস্তি। হ্যাঁ, যেহেতু এখানে কিস্তি সম্পর্কে কোনো কথা বলেন তাহলে অবশ্যই এককালীন হবে, তাই তো? আমরা এককালীন ক্ষেত্রে আমরা জানি যে এককালীন ক্ষেত্রে যার মান প্রশ্নে দেওয়া থাকে তার সূত্র না তার বিপরীত সূত্র? স্যার তার বিপরীত সূত্র। তাহলে আমাদের 4 লাখ টাকা প্রশ্নে দিয়ে আছে প্রেজেন্ট ভ্যালু, তাহলে কার সূত্র অ্যাপ্লাই করব? ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু সূত্র আমরা জানি FB সমান PP * 1+i পাওয়ার n। এখানে PP মানে 4 লাখ টাকা, i মানে 10%, n মানে 4 বছর। এবার কয়টা বের করবেন এটা দিয়া? এই সূত্র দিয়া দুইটা। দুইবার। প্রথম ইয়ারলি, ইয়ারলি মানে m এর মান কি আছে নাকি নাই? স্যার এটা আমাদের m এর মান নাই। m এর মান আছে মানে 1, 1 দ্বারা ভাগ আর গুণ করা কি একই কথা, তার মানে m এর মান দেওয়ার কোনো দরকার নাই। আর b মান্থলি মানে m এর মান কত? 6। তাহলে m এর মান একবার 1 দিয়া আর না দিয়া কি কথা 2 নম্বর জন্য কত 6 দিয়া আপনারা ফিউচার ভ্যালু মান কি বের করা পারবেন? জি স্যার পারবো। ওকে, দেখেন এক্সারসাইজ 1 থেকে 3 পর্যন্ত সবই কিন্তু আপনাদের ম্যানেজমেন্টের প্রশ্ন 4th ইয়ারের। 4 নম্বর অঙ্কটা কিন্তু ম্যানেজমেন্টের প্রশ্ন। এখানে এই যে 8 লক্ষ টাকাতে দিয়ে আছে এটা ঋণের টাকা, সুদের হার 14%, বছর হচ্ছে 4 বছর। আপনাকে বিলোন পেমেন্ট মেথডে কাজ করতে বলছে, লোন অ্যামর্টাইজেশন শিডিউল করতে বলছে। তাহলে বিলোন পেমেন্ট মেথড কি পারবেন না? জি স্যার পারবো। প্রথমে কি বের করতে হয় মেথডে? স্যার প্রিন্সিপাল পেমেন্ট। এরপরে একটা শিডিউল আমরা করব। 5 নম্বর অঙ্কটা দুইটা মেথডের কথা, বিলোন পেমেন্ট মেথডে করতে বলছে, ক্যাপিটাল রিকভারি মেথডে করতে বলছে। বুঝছি? জি স্যার। 5 নম্বর অঙ্কটা শুধুমাত্র ক্যাপিটাল রিকভারি মেথড করতে বলছে। 7 নম্বরটা একই বিলোন পেমেন্ট মেথড, ক্যাপিটাল রিকভারি মেথড। 8 নম্বরটা করতে বলছে ক্যাপিটাল রিকভারি মেথডে। 9 নম্বরটা বিলোন এবং ক্যাপিটাল রিকভারি। একই প্রশ্ন হয়ে গেল? জি স্যার। তাহলে এইগুলো আশা করি আমরা পারবো।
আর ম্যানেজমেন্ট 2022 সালে এই প্রশ্নটা আইছে, সেটা হচ্ছে ওই যে আমাদের বাইং অপশন আর লিজ অপশন আছে না, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা পড়ছিলাম, ওই বাইং জি অপশন স্যার। এবং লিজ অপশন থেকে এই অঙ্কটা আছে। আপনাদের কাজ হচ্ছে বাইং অপশন এবং লিজ অপশন অঙ্কটা দুই একটা রিভিশন দিয়া এরপরে 2022 সালে এই অঙ্কটা আমাকে করে দেখাবেন, দেখি কে এই অঙ্কটা করতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু মোটামুটি সবই আছে, মেনটেনের কস্ট কিন্তু দিয়ে আছে, ঠিক আছে, আবার সেলফের ভ্যালু কিন্তু প্রশ্নে দিয়ে আছে, ঠিক আছে। মেনটেনের কস্ট থাকলে আমরা লিজ অপশনের ক্ষেত্রে মেনটেনের কস্ট থাকলে কে বিয়ার করছে এটা যদি উল্লেখ না থাকলে আমরা কি যোগ বিয়োগ করি? না স্যার, করি না। যোগ বিয়োগ করা দরকার নেই। অতএব এই প্রশ্নটা আপনারা একটু দেখবেন। এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার আমরা ক্লোজ করলাম। তার মানে চ্যাপ্টার নাম্বার 2 আমাদের শেষ। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 3 শুরু করব। কথা বুঝতে পারছি সবাই না? জি স্যার। আমি আগেও বলছি, এখনো বলছি, সবাইকে জোর দিতে হবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে এক্সপার্ট, সে 4th ইয়ারের সকল সাবজেক্টে এক্সপার্ট। ওকে? জি স্যার। তাহলে আজকের রেকর্ড ক্লাস আমি এখানেই শেষ করছি, মানে আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ।